হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান, কিন্তু সেক্ষেত্রে পার্ট থ্রি কারণ আগের ক্লাসগুলোতে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ এই যে আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান রয়েছে, এই উপাদানকে কিন্তু ঐতিহাসিকরা আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করেছেন আর কি। একটা হলো সাহিত্যিক উপাদান এবং আরেকটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং এই যে সাহিত্যিক উপাদান রয়েছে, এই সাহিত্যিক উপাদানকেও কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা হলো দেশীয় সাহিত্য এবং আরেকটা হলো বিদেশি সাহিত্য। তো এর আগের ক্লাসগুলোতে কিন্তু সাহিত্যিক উপাদান থেকে দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করব প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সম্পর্কে, যার জন্য স্লাইডে লেখা রয়েছে পার্ট 3। ঠিক আছে, তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারে যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছিলাম আজকের ক্লাসে আলোচনা করব আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান থেকে প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে। প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্ন কথার অর্থ হলো প্রাচীন বা পুরাতন। তো সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আদি মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানগুলি কিন্তু রয়েছে। যেমন দেশীয় সাহিত্যিক উপাদান রয়েছে, সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য রয়েছে, বিদেশি সাহিত্য রয়েছে। দেশীয় সাহিত্যের মধ্যেও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখান থেকে আমরা কি হচ্ছে আদি মধ্যযুগের ইতিহাসটা কিন্তু জানতে পারছি। যেমন দেশীয় সাহিত্যের মধ্যে বিভিন্ন পুরাণগুলি রয়েছে, বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে, বিভিন্ন জীবনী গ্রন্থগুলি রয়েছে এবং বিদেশি সাহিত্যের মধ্যে বিভিন্ন বিদেশিদের আর কি বিবরণ রয়েছে, যেমন চীনা বিবরণ বা চৈনিক সাহিত্য, আরবীয় সাহিত্য এবং সেখানে বিভিন্ন বিদেশি পর্যটকদের বিবরণগুলি কিন্তু রয়েছে। ঠিক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকেও কি হচ্ছে আমরা আদি মধ্যযুগের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কোন কোন বিষয় রয়েছে? দেখো, প্রথমত প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন লেখ সম্পর্কে, এছাড়াও বলা যায় যে কয়েন্স বা মুদ্রা সম্পর্কে রয়েছে এবং আরও কিন্তু বিভিন্ন বিষয়গুলি প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কিন্তু রয়েছে। দেখো, প্রথমত এখানে লেখ সম্পর্কে যদি বলি, যে লেখ সম্পর্কে কি বলা হয়েছে, আদি মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান অপরিহার্য উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ আমরা যেভাবে সাহিত্যিক উপাদানগুলি থেকেই আদি মধ্যযুগ সম্পর্কে জানতে পারছি, ঠিক একইভাবে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি থেকেও কিন্তু আদি মধ্যযুগের ইতিহাসটা কিন্তু জানতে পারছি। তাহলে আদি মধ্যযুগের ইতিহাস জানার জন্য যেমন সাহিত্যিক উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিও ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও কি বলা যায়, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো লেখমালা। প্রথমেই বললাম যে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কোন বিষয়গুলি রয়েছে, লেখ রয়েছে বা লেখমালাগুলি রয়েছে, এছাড়াও কিন্তু মুদ্রা রয়েছে এবং আরও কিন্তু বিভিন্ন বিষয়গুলি কিন্তু রয়েছে। দেখো, বলা যায় লেখ দু ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরকারি লেখ এবং একটা হচ্ছে বেসরকারি লেখ। এর সাথে সাথে কি সরকারি লেখ বলতে সাধারণভাবে রাজকীয় প্রশস্তিমূলক লেখ, তাম্রশাসন বা ভূমিদান পত্রগুলিকে বোঝানো হয়ে থাকে। তাহলে সরকারি লেখ বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়ে থাকে, যেগুলা রাজকীয় প্রশস্তিমূলক যে লেখগুলি রয়েছে বা তাম্রশাসনগুলি রয়েছে বা ভূমিদান যে পত্রগুলি রয়েছে, সেগুলিকে বোঝানো হয় মূলত সরকারি লেখ হিসেবে। প্রশস্তিগুলিতে সাধারণত রাজার সামরিক কর্মকাণ্ড তথা রাজ্য জয়, সংস্কারমূলক কোনো কাজ, মানব হিতৈষণা, এছাড়াও এই সমস্ত কিছু আর কি প্রভৃতির কিন্তু যে উল্লেখ পাওয়া যায় কোথা থেকে, এই সরকারি লেখগুলি থেকে। অর্থাৎ প্রশস্তিগুলিতে কি আছে, সাধারণত রাজার যে সামরিক কর্মকাণ্ডগুলি কি রয়েছে সেটা রয়েছে, তথা তার রাজ্য জয়। অর্থাৎ প্রশস্তিমূলক যে লেখগুলি রয়েছে সেখানে রয়েছে যে রাজার রাজ্য জয়গুলি সম্পর্কে, এছাড়াও সংস্কারমূলক তিনি কি কি কাজ করেছিলেন সেই কাজগুলি সম্পর্কে এই সমস্ত তথ্য রয়েছে কিন্তু সরকারি লেখমালার মধ্যে বা লেখগুলির মধ্যে। ঠিক আছে, অপরদিকে কি বলছে, বেসরকারি লেখের সংখ্যা কিন্তু অনেক বেশি। এগুলির মধ্যে অনেকগুলি কৌতূহল উদ্দীপক,
তথ্য কিন্তু পাওয়া যায়। ব্যক্তি বা বংশের গুণকীর্তন করে বেসরকারি লেখগুলি কিন্তু রচিত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বংশের গুণাবলী যেগুলি রয়েছে সেগুলোর ওপর কিন্তু এই বেসরকারি লেখগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু রচিত হয়েছিল। অর্থাৎ সরকারি লেখগুলি রচনার কি ছিল, রচনার মধ্যে সেখানে রাজার কোনো সমসাময়িক কর্মকাণ্ড, অর্থাৎ তার যে রাজ্য জয়গুলি রয়েছে, তিনি সংস্কারমূলক কি কাজ করেছিলেন, সেই সমস্ত তথ্য কোথায় রয়েছে? সরকারি লেখগুলির মধ্যে বা বলা যায় যে প্রশস্তিগুলিতে রয়েছে মূলত। আর বেসরকারি লেখের ক্ষেত্রে কি রয়েছে, যে কোনো বিশেষ কোনো ব্যক্তি বা কোনো বংশের যে গুণাবলীগুলি রয়েছে বা গুণকীর্তনগুলি রয়েছে সেগুলিই কিন্তু বেসরকারি লেখ রচিত হয়। তবে কি বলা যায়, এই সব লেখ থেকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক ইতিহাসের তথ্য সংগ্রহ না করা গেলেও কি হচ্ছে, শিল্প ও ধর্মের ইতিহাস জানতে কিন্তু এদের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, এছাড়াও এটা তো গেল লেখ সম্পর্কে, এরপরে রয়েছে হচ্ছে মুদ্রা সম্পর্কে। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে কিন্তু এই লেখমালা বা লেখ এবং এই মুদ্রা, এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রার ক্ষেত্রে কি বলা যায়, গুপ্ত যুগ পর্যন্ত ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রা ব্যবহৃত হলেও গুপ্তোত্তর তথা আদি মধ্যযুগে এর কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। অর্থাৎ গুপ্ত যুগ পর্যন্ত কি হচ্ছে, মানে যে গুপ্ত যুগ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে, অর্থাৎ গুপ্ত যুগের সময়টা পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসগুলি জানার ক্ষেত্রে কিন্তু এই মুদ্রা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তার পরবর্তীতে, অর্থাৎ গুপ্তোত্তর যুগের যে গুপ্ত পরবর্তী যুগগুলি যে সমস্ত রয়েছে, অর্থাৎ এই যে আদি মধ্যযুগের যে যুগটা রয়েছে বা আদি মধ্যযুগটা যে রয়েছে, এই ক্ষেত্রে কি হয়, এই মুদ্রার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কেন লক্ষ্য করা যায়? তার কারণ হচ্ছে এই সময় ভারতে মুদ্রার ব্যবহার কমে যায়, যার জন্য কি হয়, আদি মধ্যযুগে এসে কিন্তু মুদ্রার ব্যতিক্রমটা কিন্তু লক্ষ্য করা যায়। কারণ এই সময় ভারতে কি হয়েছিল, মুদ্রার ব্যবহারটা কিন্তু কমে গিয়েছিল আগের তুলনায়। মুদ্রা থেকে অর্থনৈতিক দিক ছাড়াও কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা যায়। তাহলে আমরা কি জানি, মুদ্রা থেকে মূলত অর্থনৈতিক দিক সম্পর্কে জানা যায়, কিন্তু শুধুমাত্র যে অর্থনৈতিক দিকই জানা যায় সেটা কিন্তু না। অর্থনৈতিক দিক ছাড়াও কিন্তু বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে সেই দিকগুলি সম্পর্কে কিন্তু জানতে পারা যায় বা জানা যায়। উল্লেখ্য, পশ্চিমী চালুক্য শাসকদের মুদ্রায় লাঞ্ছন বরাহ মূর্তি দেখা যায়, আবার পল্লব শাসকদের মুদ্রায় একদিকে বৃষ এবং অপরদিকে বৃক্ষ, এই সমস্ত কিছু কি রয়েছে উল্লেখ কিন্তু পাওয়া যায়। তাহলে মুদ্রাগুলি থেকেও কি হচ্ছে, যে ইতিহাসটা জানা যায়। বিশেষত বলা যায় যে এই মুদ্রার ব্যবহারটা আদি মধ্যযুগে এসে কিন্তু মুদ্রার ব্যবহারটা কমে গিয়েছিল, যার জন্য কি আদি মধ্যযুগে এই মুদ্রার ব্যবহারে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। বিশেষত গুপ্ত যুগ পর্যন্তই কিন্তু, যে গুপ্ত যুগের যে ইতিহাস জানা পর্যন্ত এই মুদ্রার ব্যবহারটা কিন্তু বা মুদ্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরবর্তী যখন আদি মধ্যযুগটা হচ্ছে তখন কি হচ্ছে, মুদ্রার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। এখানে আরো বলা যায় যে মুদ্রা ছাড়াও অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হলো পোড়ামাটির জিনিস। অর্থাৎ যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে শুধুমাত্র যে লেখমালা বা লেখ বা যে মুদ্রাগুলি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না। মুদ্রা ছাড়াও কিন্তু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে, যেমন প্রথমেই বলা যায় পোড়ামাটির জিনিস, মূর্তি, যে প্রাসাদের ধ্বংসাবশেষ, অর্থাৎ কোনো একটা প্রাসাদ সেই সময় বিরাজমান ছিল সেটা ধ্বংস হয়ে গেছে, তো সেই প্রাসাদের ধ্বংসাবশেষ, মন্দির ইত্যাদিগুলি কিন্তু রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। যেমন বেড়াচাপার চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ, অজয় নদের তীরে পাণ্ডু রাজাদের ঢিবি, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বিভিন্ন বিষয়গুলি কিন্তু রয়েছে, যেমন সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যের মধ্যে পুরাণ, জীবনী গ্রন্থ, স্মৃতিশাস্ত্র, এই সমস্ত বিষয় রয়েছে। বিদেশি সাহিত্যের মধ্যে বিভিন্ন বিদেশি পর্যটক বা পণ্ডিতদের বিবরণ রয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে, লিপি বা লেখমালা বা লেখ, মুদ্রা, পোড়ামাটির বিভিন্ন জিনিস, এছাড়াও মন্দির, কোনো প্রাসাদের ধ্বংসাবশেষ, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রয়েছে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। সুতরাং পরিশেষে বলাই যায় যে আদি মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে একদিক থেকে যেমন সাহিত্যিক উপাদানগুলি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, ঠিক একইভাবে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিও আমাদেরকে সাহায্য করে থাকে। তো আজকে আমার ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। সমস্ত রকমের যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।